শুভ সন্ধ্যা। পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্রের তৃতীয়বারের প্রধানমন্ত্রী হওয়ার জন্যে শ্রী নরেন্দ্র মোদীকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে তার অবগতির জন্য আমাদের কয়েকটি চিন্তার কারণ ভাবছিলাম আজকে বলবো, কিন্তু আমাকে আজকে সঞ্চালক সুমনবাবু এটা খুব মুশকিলে ফেলে দিয়েছেন। তিনজন বাঘা বাঘা রাজনীতিবিদদের পরে আমাকে বলতে বলেছেন। মাননীয় মন্ত্রী আমাদের রাজ্যের, দুজন মাননীয় ভারতবর্ষের সাংসদ, তারা তাদের বক্তব্যে বেশিটাই কিন্তু যা বলেছেন সেটা হচ্ছে রাজনীতি সম্পর্কিত। আমি তো রাজনীতির লোক নয়, কাজে রাজনীতি সম্বন্ধে কিছু বলতে পারবো না। আমার খালি কতগুলো চিন্তার বিষয় আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, এবং আমি জানি না আজকের এই আলোচনায় আমরা যে কথাগুলি বলছি এগুলি প্রধানমন্ত্রীর কানে যাবে কি না, হয়তো যাবে, এবং যদি সুমনবাবু এই কথাগুলি একটু জানান তাহলে সবচেয়ে ভালো হয়। তার কানে যাবার একমাত্র পথ আমাদের কাছে কিন্তু হচ্ছে এবিপি বাংলার নিউজ চ্যানেল। যদি তারা আমাদের এই আজকের চিন্তার কথাগুলি তার কানে তুলতে পারেন, আমার মনে হয় তাহলে আজকে যে কথাগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করছি তার হয়তো কোনো সুফল আমরা পাব। প্রথমেই আমার যেটা মনে হয় যে আমরা গত 10 বছরের এই সরকারের দিকে যদি তাকাই, আমার মনে হয় ভারতবর্ষ একটা জায়গাতে খুব বড় জায়গায় চলে গেছেন, সেটা হচ্ছে আমাদের পররাষ্ট্র বিষয়ে। আজকে আর ভারতবর্ষকে কেউ দুর্বল দেশ বলে মনে করে না। যারা ইউরোপ, আমেরিকা ইত্যাদি দেশগুলো, কানাডা, যারা একদিন ভারতকে মনে করতো খুব দুর্বল রাষ্ট্র, তারা কিন্তু এখন মনে করে যে ভারতবর্ষ বেশ শক্তপোক্ত একটি দেশ, এবং কোনো একটা কথা বললে তার জবাবটাও বেশ ভালোভাবে ভারতবর্ষ বুঝিয়ে দিতে পারে। তার পাশাপাশি আমাদের মনে হতো যে ঠিক আছে, দূরের ধনী বড় রাষ্ট্রগুলি তারা তো ঠিক আছে, কিন্তু বাড়ির চারপাশে যারা আছে তাদের সঙ্গে সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে কেন? নেপালের সাথে, মালদ্বীপের সাথে। কিন্তু এবার দেখলাম ওনার শপথ গ্রহণ অনুষ্ঠানে এই চারপাশের যে দলগুলি, তাদের যারা সবচেয়ে উচ্চ পদে রয়েছেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমনকি মালদ্বীপের যিনি রাষ্ট্রপতি তিনিও এসেছিলেন। আমার মনে হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ আমরা সবসময় চাই পাশের বাড়ির যে ভদ্রলোক থাকেন, ধনী হন দরিদ্র হন, তার সঙ্গে সম্পর্কটা বেশি ভালো রাখা অনেক দূরের যে ধনী ব্যক্তি আছে তার চেয়ে। কাজে সেই কাজে আমার মনে হয় যে আমরা সামনের 5 বছর এই দিকে আমাদের দেশ, আমাদের পররাষ্ট্র বিভাগে এই দিকে মন দেবে। তার সঙ্গে সঙ্গে দুটো কথা বলা খুব দরকার। একটা হচ্ছে যে কোনো দেশের পক্ষেই ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট খুব বড় দরকার। রাস্তা মানে সড়ক পরিবহন, যাতায়াতের অন্যান্য ব্যবস্থা, যেমন ধরুন ট্রেন, যেমন ধরুন সিভিল এভিয়েশন, এইগুলিতে কিন্তু আমার মনে হয় যে আমাদের দেশে যথেষ্ট অগ্রগতি হয়েছে, এবং আমার মনে হয় যে সামনের 5 বছরও আমরা এই একই অগ্রগতির হার দেখতে পারবো। পাশাপাশি আরেকটি কথা আমার বারবার মনে হয়, সেটা হচ্ছে যে এখনও আমাদের দেশের বেশ খানিকটা অংশ কিন্তু এখনও আমাদের শত্রুদের কবলে রয়েছে, এবং আমরা যেটুকু জানি যে তারা সেখানে বসে আমাদের ভারতবর্ষের বিরুদ্ধে নানা রকম উগ্রপন্থী কার্যকলাপে মদত দিচ্ছে। আমি এখানেও আশা করব যে আগামী 5 বছর আমরা ভারত সরকারের কাছ থেকে এমন কতগুলি ইতিবাচক পদক্ষেপ দেখতে পারবো, যাতে করে এই যে আমাদের যারা বিরোধী দলগুলি, আমাদের শত্রু দেশগুলি যারা আমাদের বিরুদ্ধে এই চক্রান্ত করছে, তারা অন্তত একটা কোনো শিক্ষা পাবে। আমার এটাও বলতেও ভালো লাগছে যে ভারতবর্ষের, আমরা সবাই জানি, আমরা যাকে উন্নয়নের সূচক বলে মনে করি জিডিপি, সেটা প্রায় 8.2%-এ গিয়ে দাঁড়িয়েছে। এটা কিন্তু একটা অত্যন্ত অহংকারের ব্যাপার। যখন কোভিডের পরে সারা পৃথিবী জুড়ে আমরা দেখেছিলাম এই জিডিপি বিভিন্ন দেশে আস্তে আস্তে নেমে যাচ্ছে, ভারতবর্ষ কিন্তু সেই জায়গাটা ধরে রাখতে পেরেছে। এটা আমার মনে হয় একটা অত্যন্ত বড় জিনিস। এবং আমি এটাও জানি যে এই যে জিডিপির উন্নতি, এটা হয়তো আরও কিছুটা বাড়বে, যদিও 8.2 আমার ধারণা অত্যন্ত ভালো একটি সূচক। কিন্তু এর পাশাপাশি একটি কথা, একটু আগে বোধহয় আমাদের মাননীয় সাংসদ ঈশা খান চৌধুরী বললেন যে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। উন্নয়ন মানে খালি কি জিডিপির উন্নতি? আমি এটাই বিশ্বাস করি না। এটা কিন্তু উনি তার উত্তর দিয়েছেন। উনি বলেছেন উন্নতির সাথে সাথে দরকার হচ্ছে ইকুয়ালিটি ইন দ্য সোসাইটি। সত্যি সত্যি আমাদের যে উপার্জন হচ্ছে, যে ইনকাম, আমাদের যে ওয়েলথ ক্রিয়েশন, সেটা কি সবার মধ্যে একইভাবে বন্টন হচ্ছে? আমরা যদি সত্যি স্ট্যাটিস্টিক্স দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো নয়। এটা এক্ষুনি এ ব্যাপারেও মাননীয় সংসদ তিনি জানিয়েছেন যে ভারতবর্ষের 10% লোকের কাছে 77% জাতীয় সম্পত্তি রয়েছে,
এবং আমরা যদি ইনকাম ডিস্ট্রিবিউশন দেখি সেখানেও দেখব যে ওপরের দিকের 1% মানুষের কাছে 22.6% জাতীয় যে আমাদের যে উপার্জন সেইটা যা তাদের কাছে যাচ্ছে, আর বাকি যে নিচের 50% তাদের কাছে মাত্র 15% যাচ্ছে। কাজে এই যে টোটাল একটা ইনইকুয়ালিটি, এটা কিন্তু সমাজের মধ্যে এক ধরনের সমস্যা তৈরি করতে বাধ্য। এবং আমার মনে হয় যে এ ব্যাপারে আগামী সরকার যদি একটু মনোনিবেশ করেন, কি করে আমাদের দেশের ইনইকুয়ালিটি অন্তত কমিয়ে আনা যায়। আমি জানি এটা একদম শেষ করে দেওয়া সম্ভব নয়। এক্ষুনি সঞ্চালক সুমনবাবু বললেন যে গরিবি হাটাও, এটা একটা স্লোগান হতে পারে, কিন্তু এটা কি করে কাজে লাগানো যেতে পারে, এর এক্সিকিউশন কীভাবে হবে, এটা না বুঝে স্লোগান দেওয়ার কোনো মানে হয় না। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে পৃথিবীর বহু দেশে এখন কিন্তু এই ইনইকুয়ালিটি নিয়ে পড়াশোনা হচ্ছে, এই নিয়ে চর্চা হচ্ছে, এবং সেখানকার সরকার চাইছেন যে কি করে ইনইকুয়ালিটি বিটুইন দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার কমিয়ে আনা যায়। এখানে কিন্তু আমরা দেখতে পারি যে গত 10 বছরে এই যে ব্যবধানটা, এটা কিন্তু বেড়েছে, এবং আমার কাছে এটা কিন্তু সত্যি একটা অত্যন্ত চিন্তার বিষয়। উল্টো দিকে আবার যদি দেখি ট্যাক্সেশন, সেখানে কিন্তু গরিবরা তারা কিন্তু অনেক বেশি অ্যাফেক্টেড হচ্ছে। জিএসটি আমরা যদি দেখি তাহলে দেখব যারা টপ 10% তারা মাত্র 4% জিএসটি দিচ্ছেন, আর বটম 50%, যে নিচের যে 50% জনগণ দারিদ্র, আমি বলছি আমাদের অর্থের দিক দিয়ে 50%, তারা 64% অফ দ্য টোটাল জিএসটি পে করছেন। কাজেই যারা গরিব তারা বেশি ট্যাক্স দিচ্ছেন, তাদের কাছে কম সম্পত্তি আসছে, তাদের কাছে কম উপার্জন আসছেন। আর যারা বড় লোক তারা কম জিএসটি দিচ্ছেন, তারা কিন্তু অনেক বেশি করে সম্পত্তি তাদের কাছে করায়ত্ত করছেন, উপার্জন করছেন। এই ইনইকুয়ালিটি আমাদের যে করে বন্ধ করতে হবে, এবং আমার মনে হয় মাননীয় দুজন সংসদ রয়েছেন, তারা যদি এই ব্যাপারটা নিয়ে পরে কোনো সময় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তার নজরে আনেন, আমার মনে হয় নিশ্চয়ই ব্যাপারে কোনো কাজ হবে। আরেকটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, আমরা বারবার বলি বেকারত্ব, চাকরি। আমরা যেখানে আছি যে রাজ্যে, সত্যি এখানে কিন্তু চাকরির প্রচণ্ড অভাব। হয়তো এই অভাবটা সারা ভারতবর্ষ জুড়েই রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে এই অভাবটা কিন্তু আরও আমাদের চোখে লাগে, কারণ এখানে সত্যি সত্যি কিন্তু শিক্ষিত ছেলেমেয়ের জন্য চাকরির সংখ্যা অত্যন্ত কম। কাজে এই যে জব ক্রিয়েশন এবং আনএমপ্লয়মেন্ট, এই দুটো ইস্যু যে কী করে করা যাবে, এগুলো কিন্তু খুব কঠিন জিনিস। আমি মনে করি না এগুলো খুব সহজ জিনিস। এখানে আমরা আজকে সন্ধ্যেবেলা একটা আলোচনা করলাম, তাহলেই সব কিছু মিটে গেল আমার মনে হয় না। তবে একটা জিনিস যে কোনো ইকোনমিস্ট, যে কোনো অর্থনীতিবিদ বলবেন যে প্রোডাকশন এবং গ্রোথ সবসময় যেন এমপ্লয়মেন্ট ইন্টেন্সিভ হয়। যদি এমপ্লয়মেন্ট ইন্টেন্সিভ হয় তাহলে কিন্তু চাকরির সংখ্যা বাড়বে, এবং তাহলে মানুষের কাছে, শিক্ষিত বেকার যারা রয়েছেন তাদের কাছে চাকরির জায়গা অনেকটা খুলে যাবে। এখন এখানে আরেকটা তার সঙ্গে সঙ্গে কথা আমি বলবো, গ্রামীণ এলাকা যেগুলোর, যে রুরাল এলাকা, সেইখানে কিন্তু এই চাকরির সম্ভাবনা এটা কিন্তু বাড়ানো অনেক বেশি দরকার। এবং সেখানে শুধু ওই মনরেগা করলে হবে না, যে তারা খালি ওখানে সেই মাটি কাটবেন এই কাজ নয়, তাদের ট্রেনিং দিয়ে তাদের এমন জায়গায় নিয়ে যেতে হবে তারা অন্য কাজের জন্য যেন যোগ্য হয়ে উঠতে পারেন। কাজে এই দুটো জিনিস আমার মনে হয় খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে গ্রামীণ এলাকাগুলিতে আমাদের তরুণদের কাছে, যুবকদের কাছে শিক্ষা দিয়ে কাজের উপযুক্ত করে তোলা, এবং অন্যান্য জায়গায় সাধারণভাবে আমাদের যে গ্রোথ এবং ডেভেলপমেন্ট হবে সেটা যেন জব ওরিয়েন্টেড হয়, এবং এইটা আমার মনে হয় অত্যন্ত দরকার। প্রধানমন্ত্রী তিনি এর মধ্যেই বলে দিয়েছেন যে অ্যান্টি কারাপশন এর বিরুদ্ধে, করাপশনের বিরুদ্ধে যে ব্যবস্থা সেগুলি আরও জোরদার হবে। এটা নিশ্চয়ই হওয়া দরকার। এটা বহুদিন আগে থেকে আমরা জানি যে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী বলে গেছিলেন। এখনও অবধি আমরা কিন্তু সেই একই কথা বলে যাচ্ছি যে 1 টাকা যদি সরকার খরচ করে কত পয়সা মানুষের কাছে পৌঁছয়, এটা কিন্তু এখনও আমরা সমস্ত সভায় গিয়ে বড় বড় বিতর্ক সভায় বলে আসি, কিন্তু এর সলিউশন কি এটা কিন্তু আমরা এখনও জানি না। একটু আগে যেটা মাননীয় সংসদের একটা কথা বলছিলেন যে কেন ইডি আর সিবিআই খালি বিরোধীদের বিরুদ্ধে কাজ করে, সেটা আমি জানি না, কিন্তু একটা কথা ওনাকে বলতে পারি, পশ্চিমবঙ্গে আমরা যে গত কয়েক মাস ধরে বা কয়েক বছর ধরে যে দেখছি খালি বিরোধীদের বিরুদ্ধে যে মামলাগুলি হচ্ছে, তার একটি কারণ হচ্ছে সিবিআইকে কোনো জায়গায় কাজ করতে গেলে একটা জেনারেল কনসেন্ট নিয়ে কাজ করতে হয়। এই রাজ্যে কিন্তু কনসেন্ট নেই। প্রায় সবকটি কেস হচ্ছে কিন্তু হাইকোর্টের নির্দেশ অনুসারে, এবং যেহেতু হাইকোর্টের নির্দেশ অনুসারে মামলাগুলি হচ্ছে, আমার মনে হয় এই অভিযোগ কিন্তু করা যায় না। কিন্তু আরেকটি অভিযোগ তো করা যেতেই পারে, একটি মামলা কত বছরে শেষ হবে এর কি কোনো নিশ্চয়তা আছে?
সারদার যে মামলা হয়েছিল, সারদা চিটফান্ডের, আমার স্মৃতি যদি খুব ভুল না করে, এটা 2013 সাল নাগাদ এই মামলা হয়েছিল। শ্যামল সেন কমিটি বোধহয় 2013 সালে হয়েছিল। সেই মামলা এখন কোথায় এসে দাঁড়ালো আমরা কেউ জানি না। কেউ কেউ গ্রেপ্তার হলেন, আমার গ্রেপ্তার থেকে সেখান থেকে বেরিয়েও এলেন, তারপর তাদের প্রায়ই দেখি তারা টিভিতে কথা বলছেন, আবার অন্য কেউ গ্রেপ্তার হচ্ছেন। কিন্তু আলটিমেটলি কেসগুলোতে আমরা আজও জানি না যে কারা দায়ী ছিলেন এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো। কাজে একটা জিনিস আমরা সবসময় ছোটবেলা থেকে বলতাম, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। যে লোকগুলির পয়সা গেছে, গরিব মানুষ, তাদের আমরা কি বলবো যে 10 বছর আগে তোমার কমপ্লেনে আমরা একটা কেস করেছিলাম, তারপরে কি হলো কেউ জানে না। কাজে অ্যান্টি কারাপশন মেজার্সকে যদি সত্যি সত্যি শক্তিশালী করতে হয়, তাহলে একটা টাইম লিমিট রাখতে হবে একটা তদন্ত শেষ করার, টাইম লিমিট রাখতে হবে তার বিচার শেষ করার। তা যদি না করা হয় আমার মনে হয় তাদের কিন্তু কোনো লাভ হবে না। এর পাশাপাশি আমি আরেকটি কথা বলবো আজকে, সেটি হলো, যেহেতু আমি পুলিশে চাকরি করতাম, আমি ভেবেছিলাম যে আপনারা বলবেন ইডি সিবিআই নিয়ে আপনি বললেন, জগন্নাথবাবু হয়তো লোকাল পুলিশ নিয়েও বলবেন। সবসময় আমরা শুনে যাই যে পুলিশ, রাজ্য পুলিশ হচ্ছে যে রাজ্যের শাসক দলের দলদাস সবাই বলেন, আর উল্টো দিকে বলা হয় যে ইডি এবং সিবিআই তারা হচ্ছেন কেন্দ্রীয় সরকার পরিচালিত কেজড প্যারট। কিন্তু এইটা যে কেন হয়েছে এবং এর বিরুদ্ধে কি করা উচিত, পুলিশকে, সিবিআইকে এবং ইডিকে আমরা যদি পুলিশ সংগঠন মনে করি, যেহেতু তারা পুলিশ সংগঠন নন, তারা ফিনান্স ডিপার্টমেন্টের আন্ডারে, তাদের ফাংশনাল অটোনমি কতটা আছে এটা কিন্তু কেউ দেখেন না। আমি দুজন মাননীয় সাংসদকে অনুরোধ করব যে আপনারা যদি এই জিনিসটি নিয়ে লোকসভায় কোনো সময় সোচ্চার হন। আমরা জানি কমিটির পর কমিটি হয়েছে, ন্যাশনাল পুলিশ কমিশন হয়েছিল যখন আমি সদ্য চাকরিতে ঢুকেছি, তারপরে ন্যাশনাল পুলিশ কমিশনের কিন্তু একাধিক কমিটি হয়েছে, রিভেনিউ কমিটি হয়েছে, মালিমাত কমিটি হয়েছে, পদ্মনাভন কমিটি হয়েছে, অনেক রকম রেকমেন্ডেশন হয়েছে। সেখানে বলা হলো স্টেটে হবে স্টেট সিকিউরিটি কমিশন, কেন্দ্রে হবে ন্যাশনাল সিকিউরিটি কমিশন, নামে সবগুলিই আছে, কিন্তু এগুলো কি হয়? আমার মনে হয় না। আমরা সবাই জানি একজন উত্তরপ্রদেশের এবং বিএসএফ এর প্রাক্তন ডিজি শ্রী প্রকাশ সিং এবং আরেকজন রিটায়ার্ড ডিজি, তারা একটি মামলা করেছিলেন পুলিশের অটোনমি নিয়ে 2006 সালে, আজকে নয়, 2006 সালে এর ওপরে নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট কি কি করা উচিত। আজ অবধি তার মধ্যে কিন্তু বেশিরভাগ সিদ্ধান্ত হয় রূপায়িত হয়নি কিংবা কাগজে রূপায়িত হয়েছে। সেখানে কতগুলো সিদ্ধান্ত ছিল, কতগুলো নির্দেশ ছিল, 7টি নির্দেশ ছিল অ্যাকচুয়ালি। তার মধ্যে 2টি নির্দেশ আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়। পুলিশের যারা ফাংশনাল অফিসার, এদের চাকরি টেনিওর কমপক্ষে 2 বছর হবে এবং এদের পোস্টিং করার জন্য পুলিশ এস্টাবলিশমেন্ট বোর্ড হবে, আছে কিন্তু কাগজে কলমে। আমি আমাদের রাজ্যের জন্য বলছি না, সারা ভারতবর্ষে প্রায় সব রাজ্য, কেন্দ্রের জন্যও কিন্তু একই নিয়ম প্রযোজ্য। কিন্তু এটা কি সত্যি সত্যি হচ্ছে? যদি হয়, আমি সিবিআইতেও চাকরি করেছি, রাজ্যে তো করেইছি বটে, কখনো আমি এরম দেখিনি যে ডাইরেক্টর তিনি তার স্পেশাল ডাইরেক্টরের বিরুদ্ধে অভিযোগ করছেন, আবার স্পেশাল ডাইরেক্টর তিনি ডাইরেক্টরের বিরুদ্ধে অভিযোগ করছেন। এবং যে সরকার এই সিবিআইয়ের ওপরে নজরদারি রাখা উচিত, তারা কিন্তু একদম নির্বাক বসে আছেন। এবং সেই স্পেশাল ডাইরেক্টর তিনি চাকরি থেকে রিটায়ার করে দেখলাম তিনি অন্য একটি জায়গার পুলিশের ডিজিপি হয়ে তিনি আবার চাকরি করলেন। তিনি কিন্তু খুব ভালো অফিসার বলে আমি শুনেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখানেই কিন্তু ফেভারিটিজম আসছে এবং যখনই এটা হবে তখনই কিন্তু পুলিশের অটোনমি নির্ঘাতভাবে এটা বাধা পাবে। এইগুলি আমার মনে হয়েছিল যে আজকের দিনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা বলার। আর একটি কথা বলবো বলে মনে করছিলাম, সেটা হলো রাজ্য স্পেসিফিক, যেহেতু দুজন সাংসদকে পেয়েছি, পশ্চিমবঙ্গের চা শিল্প নিয়ে যদি আপনারা একবার প্রধানমন্ত্রীর কানে তুলতে পারেন। আমি এই বছর আগের মাসে দার্জিলিং গেছিলাম। আপনারা অবাক হয়ে যাবেন, চা বাগানগুলিতে অনেক শ্রমিকের পদ খালি, কেন যে অর্থ তাদের দেওয়া হয় সেই টাকায় তারা কিন্তু কাজ করতে চাইছেন না এবং চা শিল্প ঢুকছে। আমাকে চা বাগানের যারা মালিক কর্মচারীরা বললেন, অন্যবার এই সময় বিদেশ থেকে প্রচুর লোক আসে চা কিনতে, এবার কেউ এসে পৌঁছননি। চা শিল্পকে বাঁচানো, দার্জিলিংকে বাঁচানো আমাদের রাজ্যের জন্য শুধু নয়, সারা পৃথিবীর জন্য, সারা ভারতবর্ষের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। আরেকটি কথা বলবো, সেটি হচ্ছে সিনিয়র সিটিজেন্সদের নিয়ে। আমি যদিও সিনিয়র সিটিজেন অনেকদিন আগে হয়েছে, আর খুব একটা দেখছি না, হয়তো সুবোধবাবু হলেও হতে পারেন। তা না হলে সিনিয়র সিটিজেন, না আপনি বিশ্বজিৎবাবু এখন আপনি যুবক আছেন, সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে কিন্তু আমরা যদি দেখি, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডাইরেক্টিভ প্রিন্সিপাল 41-এ বলা আছে তাদের কি কি সুযোগ সুবিধা পাওয়া দরকার।
এবার দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন, তার গ্যারেন্টিতে বলেছেন যে 70 বছরের বেশি হয়ে গেলে 5 লক্ষ টাকা অবধি বিনামূল্যে চিকিৎসা পাবেন। কিন্তু আবার কি আয়ুষ্মান ভারতের কার্ড করতে হবে? আয়ুষ্মান ভারতের কার্ডে নিয়ে কিন্তু অনেক সমস্যা আছে, আশা করি আপনি জানেন সেটা। এই রাজ্যে তার প্রয়োজনীয়তা, তার ব্যবহার কতদূরে আমি জানি না, কিন্তু এটা হলে খুব ভালো হবে। তার সঙ্গে সঙ্গে যারা 70 ঊর্ধ্ব, আমারও 70 হয়ে গেছে, যারা 70 ঊর্ধ্ব আছেন তাদের ক্ষেত্রে আমি মনে করি যে যদি সরকার কতগুলি বিশেষ পদক্ষেপ নেয়, যেমন একটি হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা। সামনে দিকে যারা বসে আছেন সবাই খুব বয়সে ছোট, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা এটি যদি উঠিয়ে দেওয়া যায়, কারণ আমাদের পক্ষে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার জন্য লোক খুঁজতে হয়। আরেকটি তার সঙ্গে সঙ্গে হচ্ছে সাইবার ক্রাইম। এই সাইবার ক্রাইমের ব্যাপারে যদি কোনো রকম বিশেষ ব্যবস্থা নেওয়া যায়, বিশেষ করে ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেওয়া যায় যে তারা বাড়িতে এসে হোম সার্ভিস দেবে। কারণ এই যে অনলাইনে কাজ করতে করতে কত সিনিয়র সিটিজেন যে প্রতারিত হয়েছে, এই সংখ্যা কিন্তু শেষ করা যাবে না। আমি আর একটি খালি কথা বলবো যে যেমন ওই আমাদের হয় না আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডেন্টি কার্ড, সেরকম 3টে আইডেন্টিটি নিয়ে আমি বাঁচি। প্রথমত হচ্ছে ভারতবর্ষের নাগরিক, দ্বিতীয়ত হচ্ছে আমি এই বাংলার ছেলে, বাংলায় জন্ম, বাংলায় আশা করি মৃত্যু হবে, এবং মাতৃভাষা বাঙালি, এবং আমার ধর্ম হচ্ছে হিন্দু। এই 3টি আইডেন্টিটি নিয়ে বাঁচি। এবং সেই রকম আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, তিনি থাকেন গুজরাটে। তিনি ভারতের নাগরিক, গুজরাটের অধিবাসী, গুজরাটি ভাষা বলেন এবং ধর্মে মুসলমান। আমি আশা করব আমাদের মতো সবাই এই 3টি আইডেন্টিটি পাশাপাশি রেখে যেন সদর্পে, সগর্বে সামনের 5 বছর বাঁচতে পারি। নমস্কার।